হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার এই চ্যানেলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর এমসিকিউর উপরে। আমাদের অনেকেরই এমসিকিউ নিয়ে একটা ভয় রয়েছে, ভীতি রয়েছে যে আসলে কি হয়। প্রত্যেক বছরই প্রত্যেক বোর্ডেই মিনিমাম 4টি করে এমসিকিউ প্রশ্ন হয়। তো কিছু কমন কোশ্চেন রয়েছে যে এই টপিকসগুলো পড়লে মোটামুটি এখান থেকে 2টা 3টা 4টা প্রশ্ন হয়ে যায় প্রত্যেক বছরই। সুতরাং এই চ্যাপ্টারের এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটি। যারা চ্যাপ্টার 2 এর পড়বে তারা অবশ্যই এমসিকিউ সবগুলো একটু ভালো করে দেখবে, না টেনে একটু ভালো করে একবার ভিডিওটি দেখো। একেবারে ইজি এবং সিম্পল ওয়েতে আমি প্রেজেন্ট করব এবং প্রত্যেকটি প্রশ্নের সাথেই কিন্তু আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি কোনো কিছুর ব্যাখ্যা প্রয়োজন মনে করো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি অবশ্যই সেখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এই রিলেটেড আরও বেশ কিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মূল এপিসোড, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। ওকে, আমরা আজকে যে বইটি ফলো করছি সেটি হচ্ছে বাজারে বহুল প্রচলিত একটি বই। সেই বইয়ে হুবহু এমসিকিউগুলো আমি টাইপ করে রেখেছি, সেই টাইপ করা অংশ থেকেই আমি আসলে সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে বহু নির্বাচনী প্রশ্ন 1-এ রয়েছে, ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টি? ডাটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। ইন্টারনেটে স্বচ্ছন্দে ভিডিও দেখার জন্য কোন ব্র্যান্ড প্রয়োজন হবে? এটা অবভিয়াসলি ব্রডব্যান্ড হবে, কারণ ব্রডব্যান্ড হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ব্যবস্থা। এই ব্রডব্যান্ডে সাধারণত ভিডিও দেখার জন্য যে ব্যান্ডউইথ দরকার সেই ব্যান্ডউইথটা আমরা পেয়ে যাব। আমরা জানি যে ব্যান্ডউইথের 3টা ভাগ রয়েছে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। আর সেই ব্রডব্যান্ড হচ্ছে 1 Mbps বা তার বেশি হয় স্পিড। তো সেই কারণে আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য, ইন্টারনেটে ভিডিও দেখার জন্য ব্রডব্যান্ডটাই কিন্তু আমাদের লাগবে। সবচেয়ে বেশি এলাকা জুড়ে কার্যকর করতে পারে কোনটি? আমরা জানি যে ব্লুটুথের রেঞ্জ হচ্ছে 10 মিটার, ওয়াইফাই 200 মিটার, ওয়াইম্যাক্স 50 কিলোমিটার। এর চাইতে ওয়ার্ল্ড ওয়াইড, এর চাইতে বড় হচ্ছে স্যাটেলাইট, কারণ স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনে পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে, অর্থাৎ 36,000 কিলোমিটার উপরে একটা স্যাটেলাইট বসানো থাকে, সেইখান থেকে নেটওয়ার্কটা কভারেজ দেওয়া হয়। এই রিলেটেড আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখার নিমন্ত্রণ রইল। ওকে, নাম্বার 4, WLAN ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে কোন প্রযুক্তি প্রয়োজন হবে? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য ওয়াইফাই প্রযুক্তি লাগবে। ওয়াইফাই, ওয়্যারলেস ফিডালিটি। আর যদি WPAN তৈরি করতে বলতো তাহলে আমরা ব্লুটুথ সিলেক্ট করতাম। ওকে, মোবাইল কমিউনিকেশনের কোন প্রজন্মে অ্যানালগ রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়? এখানে কিন্তু মোবাইল জেনারেশন থেকে একটা প্রশ্ন আসছে। সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশনে আমাদের অ্যানালগ সিগন্যাল ব্যবহার হয়েছিল এবং সেই জেনারেশনে কিন্তু মোবাইল ফোনটা অনেক বড় ছিল। সেই মোবাইল ফোন নিয়ে একটু নড়াচড়া করলেই লাইনটা কেটে যেত। খুব মজার একটা এক্সপিরিয়েন্স ওই মোবাইল জেনারেশন, ফার্স্ট জেনারেশনের আমার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে, একটু দেখে নেওয়ার আমন্ত্রণ রইল। ওকে, তারপরে দেখে নিচ্ছি 6 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নে। এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই ডিভাইস, কোন ডিভাইস সংযুক্ত করতে হবে? এখানে P1, P2, P3, P4 হচ্ছে নোড, দ্যাট মিন্স ডিভাইস হতে পারে অথবা কম্পিউটার হতে পারে। সো আমরা একটা হাব ব্যবহার করে কিন্তু স্টার টপোলজি তৈরি করতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারি। এখানে যদি সুইচ অপশন থাকতো তাহলে হাবের চাইতে সুইচ বেটার, সুইচ দিতাম। ওকে, আইপি ভিত্তিক নেটওয়ার্ক কোনটি? ঢাকা বোর্ড 17 সালে এসেছিল আইপি বেসড নেটওয়ার্ক। আইপি বেসড নেটওয়ার্ক হচ্ছে 4G বা 4th জেনারেশন। ওকে, নিচের কোনটিকে নেটওয়ার্ক আর্কিটেকচার বা সংগঠন হিসেবে অভিহিত করা হয়? আর আর্কিটেকচার বা সংগঠন হচ্ছে টপোলজি।
টপোলজিটাই হচ্ছে মূলত আর্কিটেকচার বা সংগঠন। এখানে বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ডিভাইসের নাম, নেটওয়ার্ক ডিভাইসের নাম, বাট নেটওয়ার্ক ডিভাইস চাচ্ছে না, প্রশ্নে চেয়েছে আর্কিটেকচার। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরে আমরা জানি যে ওয়ান ওয়ে ডিরেকশন হবে, সেখানে কিন্তু ফিরতি কোনো SMS বা ফিরতি কোনো মেসেজ আসে না, সুতরাং এটা সিমপ্লেক্স ট্রান্সমিশন হবে। মোড রিলেটেড আমার একটা ভিডিও রয়েছে, সেটাও দেখার অনুরোধ রইল। সাধারণত 3 ধরনের মোড হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ডাটা চলাচলের দিকের উপর নির্ভর করে। যাই হোক, সিমপ্লেক্স হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, শুধু যাবে, কখনোই আসবে না। একই প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ক যুক্ত করতে হলে কোন ডিভাইসের প্রয়োজন হবে? তো অবভিয়াসলি একই প্রোটোকল বিশিষ্ট যদি হয় তাহলে রাউটার ব্যবহার হবে। একই প্রোটোকল বিশিষ্ট মানে সেম প্রোটোকলে একাধিক নেটওয়ার্কে কানেক্টের জন্য রাউটার ব্যবহার হয়। কোন ডিভাইসের মাধ্যমে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? এখানে কিন্তু সুইচ একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, এই সুইচ কিন্তু যার কাছে ডাটা পাঠাবো তার কাছেই নিয়ে পৌঁছায় দেবে। বাট হাব যদি ইউজ করি তাহলে কিন্তু সে সবাইকে নিয়ে সাধবে, এটা তোমার, এটা তোমার, সে সবাইকে নিয়ে সাধবে। তো দুষ্ট ব্যবহারকারীরা অনেকে রিসিভ করে ফেলতে পারে। বাট সুইচ কিন্তু ইন্টেলিজেন্ট, যার কাছে ডাটা পাঠানো হয় তার আইপি ধরে রুট চিহ্নিত করে সে সরাসরি নিয়ে যাবে তার কাছে। মোবাইল কমিউনিকেশনে SMS ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে? দ্বিতীয় প্রজন্ম থেকে। প্রথম প্রজন্মে অ্যানালগ সিগন্যাল ছিল, সেখানে SMS ব্যবহার করা সম্ভব হয়নি। দ্বিতীয় প্রজন্ম থেকে SMS ব্যবহার শুরু হয়েছে। 8000 BPS। আমরা জানি যে ব্যান্ড আমরা 3 ধরনের পড়ে আসব, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ভয়েস ব্যান্ডের রেঞ্জ হচ্ছে 9600 BPS, বাট এখানে দেওয়া আছে 8000 BPS, তাহলে অবশ্যই এই ব্যান্ডটা 9600-র মধ্যেই পড়বে, সুতরাং ভয়েস ব্যান্ড হবে এর উত্তর। GPRS জেনারেল কোনটা হবে? প্যাকেট রেডিও সার্ভিস, রাইট, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আমি আসলে চেক করে নিলাম যে বানান কোনটা ঠিক রয়েছে। অবভিয়াসলি ক নম্বরটা ঠিক রয়েছে, সুতরাং ক নম্বরটা হচ্ছে আনসার। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ক। কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম একই প্রোটোকল বিশিষ্ট, বাট এখানে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। তাহলে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট যদি নেটওয়ার্ককে আমি কানেক্ট করতে চাই তাহলে আমার লাগবে গেটওয়ে। ফটো ডিটেক্টরের কাজ কি? একটু বলে রাখি, ফটো ডিটেক্টর হচ্ছে আলোক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা ফটো ডিটেক্টরের কাজ। ওকে, ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইম্যাক্স যেহেতু 50 কিলোমিটার বা শহরভিত্তিক হয়, সেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হবে। ডাটা স্থানান্তরের হারকে কি বলা হয়? ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয় বা স্পিড বলা হয়। ক্লাউড কম্পিউটিং হলো এক ধরনের নেটওয়ার্ক সার্ভিস। কোন প্রজন্ম মোবাইল থেকে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডাটা আদান প্রদান শুরু হয়েছিল? প্যাকেট সুইচিং পদ্ধতিতে 3rd জেনারেশন থেকে শুরু হয়েছিল মোবাইলের। সেখানে আসলে প্যাকেট সুইচিং একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে ডাটা প্যাকেট করে প্যাকেট আকারে গন্তব্যের দিকে পাঠানো হয়। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা হচ্ছে একটা সেন্টার, এই সেন্টার থেকে ডাটা পাঠানো হচ্ছে এবং সবাই ডাটাটা রিসিভ করছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিমপ্লেক্স ট্রান্সমিশন। সিমপ্লেক্স মানে ওয়ান ওয়ে, কখনোই বি এবং সি ডি ই থেকে কিন্তু এতে ডাটা আসছে না, এ থেকে শুধু যাচ্ছে, সো ইট ইজ সিমপ্লেক্স ট্রান্সমিশন। মোবাইল কমিউনিকেশনের এজ ইডিজিই প্রযুক্তির ব্যবহার শুরু হয় প্রথম প্রজন্মে। এজ প্রযুক্তি। ওকে, একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে যদি এতগুলো বিট ট্রান্সফার হয় তাহলে ব্যান্ডউইথ কত? আমরা জানি ব্যান্ডউইথ বের করার জন্য যে বিট রয়েছে, বিটকে সেকেন্ড দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ বিপিএস, বিট পার সেকেন্ড। তাহলে এখান থেকে এই সংখ্যাটাকে মোবাইল কমিউনিকেশনের ভিডিও কলের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে? ভিডিও কলের শুরু হয় 2য় প্রজন্ম থেকে। মোবাইল কমিউনিকেশনের ভিডিও কলটা মানে ভিডিওতে দেখে দেখে কথা বলা যায় 2য় জেনারেশনের যে মোবাইল ফোনগুলো ছিল সেগুলো থেকে। 25 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে তীর চিহ্ন রয়েছে।
সুতরাং এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। একই সময় না, কিন্তু তীর চিহ্ন একটা না, দুই দিকে মুখ আছে, বাট দুইটা দুই টাইমে, সো ইট ইজ হাফ ডুপ্লেক্স। নিচের কোনটি ব্যান্ডউইথ সর্বনিম্ন একক? ব্যান্ডউইথের সর্বনিম্ন একক হচ্ছে বিপিএস। বিপিএস দিয়ে নির্ধারণ করা হয়। ব্যান্ডউইথের সর্বনিম্ন একক হচ্ছে বিপিএস। ওকে, গ্রুপ এসএমএস প্রদান। গ্রুপ এসএমএস প্রদান হচ্ছে মাল্টিকাস্ট মোড। গ্রুপ এসএমএস এ কিন্তু সবার কাছে মেসেজ পাঠানো হয় না, গ্রুপ তৈরি করা হয় নির্দিষ্ট কিছু পার্টিসিপেন্ট নিয়ে। সুতরাং এটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সিমের পূর্ণরূপ, আমরা যে সিম মোবাইল ফোনে সিম ইউজ করি সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল হিসেবে পরিচিত। ম্যাক অ্যাড্রেস সংরক্ষিত থাকে কার্ডের রমে। রম মিনস রিড অনলি মেমোরি, এখান থেকে শুধু পড়া যায়, রিড অনলি মেমোরি, রম। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। নেটওয়ার্কের কোন সংগঠনে সার্ভার কম্পিউটার প্রয়োজন হয়? সার্ভার যেহেতু কম্পিউটার প্রয়োজন হয়, এইখানে স্টার, রিং, মেশ, বাস রয়েছে, সুতরাং বাস দেওয়া যেতে পারে। অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কোথায় প্রেরণ করা হয়? অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রাপকের দিকে পাঠানো হবে। এখানে মিডিয়াম বা চ্যানেলে পাঠানো হয়, চ্যানেল প্রাপকের দিকে পৌঁছায় দেয়। কোন ধরনের নেটওয়ার্কে ই লার্নিং সুবিধা পাওয়া যায়? ই লার্নিং বলতে ইলেকট্রনিক লার্নিংকে বোঝায়। অনলাইনে যে ক্লাসগুলো হয় সেখানে পড়াশোনার সিস্টেমটাই হচ্ছে ই লার্নিং। সাধারণত WAN বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কে এই ধরনের ব্যবস্থা রয়েছে। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় মডিউলেশন, আর যদি অ্যানালগকে ডিজিটাল করা হয় তাহলে ডিমডুলেশন। অপটিক্যাল ফাইবার ক্যাবেলের বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করা যায়। বাকি যে তিনটা আছে তার মধ্যে থেকে এটা হচ্ছে বেটার। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন প্রযুক্তিটি সুবিধাজনক? কম খরচে আমরা ডাটা কমিউনিকেশন করব পাহাড়ি এলাকায়, শর্ত কিন্তু পাহাড়ি এলাকায়, তাহলে আমরা ওয়াইম্যাক্সকে বেছে নিতে পারি। কারণ একটা ওয়াইম্যাক্স পাহাড়ের উপরে বসিয়ে দিলে সেই পাহাড়ের সারাউন্ডিংস 50 কিলোমিটার্স সে ডাটা কভারেজ করতে পারবে। একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারে ক্যাবেলের মাধ্যমে তোলা যায়, রেডিও লিঙ্ক ব্যবহার করে করা যাবে, স্যাটেলাইটের মাধ্যমে করা যাবে। ওকে, সবগুলা পয়েন্টই এখানে কারেক্ট। মডেমের কাজ হলো ডাটা পাঠানো যায়, ওকে ফাইন, এবং ডাটা গ্রহণ করা যায়। ডাটা কিন্তু মডেমে সংরক্ষণ করা যায় না, সো 1 আর 3। ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড। ইউনিকাস্টে সাধারণত সিমপ্লেক্স বা ওয়ান ওয়ে, যাওয়ার সময় আসবে না, আসার সময় যাবে না, হাফ ডুপ্লেক্স, একই সাথে যাবেও আসবে, তিনটাই কিন্তু হতে পারে। ইউনিকাস্ট মোডে সবগুলাই থাকতে পারে। অপটিক ফাইবার কেবলের সুবিধা হলো অপটিক ফাইবার কেবলে দ্রুত গতিতে ডাটা স্থানান্তর করা যায়, স্বল্প ব্যয়ে স্থাপন করা যায় না, অন্যান্য কেবলের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল, বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত। ওকে, 1 আর 3, তাহলে 40-এর উত্তর হবে খ। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে? প্রথম কম্পিউটার আর শেষ কম্পিউটার, তাহলে বাসে থাকে না। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে? তাহলে আমরা একটু দেখে নিচ্ছি কোন কোন টপোলজিতে প্রথম এবং শেষ কম্পিউটার সরাসরি যুক্ত থাকে। সেটা হচ্ছে যে রিং টপোলজিতে প্রথম কম্পিউটার এবং শেষ কম্পিউটার সরাসরি সংযুক্ত থাকে, এবং ম্যাশ কম্পিউটার তো আমরা জানি একটা আরেকটা কম্পিউটারের সাথে সরাসরি কানেক্টেড থাকবে, অর্থাৎ ফার্স্ট এন্ড লাস্ট উইদিন সকল কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকবে, অর্থাৎ 2 এবং 3। দ্যাট মিনস 41-এর সঠিক উত্তর গ। আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হলো অসমান বিরতিতে, মানে
অসমান বিরতি যে সময়টা সেই সময়টা অসমান হয়, কম বেশি হতে পারে। স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, 2 নম্বরটা কিন্তু সঠিক না, অর্থাৎ 1 আর 3। সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হলো বিরতির সময় সমান থাকবে, ব্লক বাই ব্লক ডাটা পাঠানো হবে, দ্রুত গতিতে ডাটা স্থানান্তর সম্ভব, অর্থাৎ সবগুলা। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। ওকে, ঠিক আছে। ডাটার বিন্যাস এবং সংযুক্ত অতিরিক্ত বিট, এটাও ঠিক আছে। তার মানে 1 আর 2 ক নাম্বার? সাধারণত মোবাইল কমিউনিকেশন হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। ওকে, ঠিক আছে। এরপর ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক, শুধু কথা বলার জন্য আসলে মোবাইল ফোন ইউজ করি, আমরা আসলে অনেক কিছুর জন্য মোবাইল ফোন ইউজ করি। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং ইনফরমেশন শেয়ার, সবগুলোই। ওকে, একটি দালানের উপরতলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীর ব্যবহার হচ্ছে টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে ব্যবহার হতে পারে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের জন্য ব্যবহার হতে পারে, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ওকে, সবগুলাই। ঢাকার বাণিজ্যিক এলাকায় মনসুর সাহেবের অফিস। বাণিজ্যিক কাজের জন্য দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি গ্রাহকদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। কাজের সুবিধার্থে তিনি অফিসের সকল বিভাগকে নেটওয়ার্কভুক্ত করেছেন এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করেন। ওকে, 48 নম্বর এবং 49 নম্বর প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে। 48 নম্বর প্রশ্ন হচ্ছে মনসুর সাহেবের অফিসের কম্পিউটারগুলা অনলি অফিসের কম্পিউটারগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে। কম্পিউটার কিসের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত? তাহলে কেবলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত। এখানে ওকে, শুধুমাত্র তার দিয়ে সংযুক্ত করে 10টি কম্পিউটার দিয়ে একটি ল্যাবে নেটওয়ার্ক তৈরি করা হলো। একদিন একটি তারের সংযোগ নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে গেল। আমরা জানি যখন কেবল নষ্ট হয়ে যায় বা বাস নষ্ট হয়ে যায় তখন কিন্তু পুরো নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে কেবল নষ্ট হলে। তাহলে এই ক্ষেত্রে 10টা কম্পিউটার দিয়ে একটি ল্যাবে নেটওয়ার্ক তৈরি করেছে। একদিন একটি তারের সংযোগ নষ্ট হয়ে গেল, একটা তারের সংযোগ নষ্ট হয়েছে। যেহেতু তারের সংযোগ নষ্ট হয়েছে, তারটা নষ্ট হয় না, সেহেতু কিন্তু বাস হচ্ছে না। আর যেহেতু কেন্দ্রীয় কোনো কম্পিউটার নাই সেহেতু স্টারও হচ্ছে না। আমরা জানি যে রিং টপোলজির একটা কেবল নষ্ট হলে কিংবা একটা সংযোগ নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায়, সুতরাং এটা হবে রিং টপোলজি। এইখানে একটা হাইব্রিড টপোলজি দেখতে পাচ্ছি। এই অংশ আমরা কিন্তু এই অংশ কোন ধরনের টপোলজি নির্দেশ করে? ও সরি, 51 নম্বর রয়ে গেছে। উদ্দীপকের সমস্যার স্থায়ী সমাধানের জন্য কি পরিবর্তন করতে হবে? টপোলজি চেঞ্জ করলেই আমাদের জিনিসটা হয়ে যাবে। টপোলজি চেঞ্জ করে আমরা যদি বাসে চলে যাই, তবে স্টারে চলে যাই, তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা আবার সচল হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে রিং টপোলজি, স্পষ্টই বোঝা যাচ্ছে। ওকে, উদ্দীপকের 3 নম্বর কম্পিউটার নষ্ট হলে, যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক ভুক্ত থাকবে, অর্থাৎ নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকবে কারা কারা। ওকে, 3 নষ্ট হলে তো 1 2 নষ্ট হয়ে যাবে, ডাটা চলাচল হবে না। তাহলে 4 থেকে শুরু হবে, 4 5 6 7 এগুলো সবগুলো কিন্তু কানেকশন পাবে। ওকে, রাজীব তার বাবার অফিসে গিয়ে দেখলো তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটার প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একটি প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজীবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজীবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। ওকে, ঠিক আছে। তাহলে উদ্দীপকের নেটওয়ার্কের ধরন কোনটা? উদ্দীপকে আমাদের যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে সেটা হচ্ছে প্রথমে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তার বাবার অফিসে কম্পিউটারের সাথে প্রিন্ট করার জন্য কমান্ড দিলে প্রিন্টার হয়ে যায়, এবং ফুপুর সাথে কথা বলার জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হবে।
তাহলে 1 আর 3। উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব কি কি সম্ভব? স্বল্প ডিভাইসে অধিক সেবা সম্ভব, গ্রাহকদের সাথে সহজে যোগাযোগ সম্ভব। ক্ষুদ্র অঞ্চলে সম্ভব নয়, কারণ বৃহৎ অঞ্চলে অলরেডি মানে ফুপুর সাথে বিদেশে কথা বলা সম্ভব হয়েছে, সুতরাং 3 নম্বরটা হবে না। তাহলে 1 আর 2 অপশন। উদ্দীপকে একটা হাব অথবা সুইচের সাথে 2টা পিসি কানেক্ট করা আছে, সুতরাং এটা বুঝাই যাচ্ছে স্টার টপোলজি। চিত্রে এ আর বি, এ ও বি এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডাটা আদান প্রদানের জন্য কি করা যেতে পারে? সর্বোচ্চ গতিতে আদান প্রদানের জন্য টুইস্টেড পেয়ার কেবল এর পরিবর্তে অপটিক ফাইবার কেবল ব্যবহার করা যেতে পারে, কারণ আমরা জানি যে অপটিক ফাইবার কেবল ব্যবহার করলে ডাটার স্পিড অনেক বেড়ে যায়। একটি রুমে থাকা ল্যাপটপগুলোর একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওকে ফাইন, পরিকল্পনা অনুসারে আমরা নেটওয়ার্কে চলে আসব। তাহলে নেটওয়ার্কটা কি হবে? অবশ্যই লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে এবং ওয়্যারলেস, অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। উদ্দীপকের নেটওয়ার্কটি কি কি করা যেতে পারে? ওকে, কেবলের মাধ্যমে করা যেতে পারে যদি ওয়্যারলেস না হয়ে ওয়্যার্ড হয়। ক্লায়েন্ট সার্ভার তৈরি করতে পারি আমরা। ক্লায়েন্ট সার্ভার অর্থাৎ একটা মেইন পিসিকে সার্ভার করে বাকিগুলো ক্লায়েন্ট করতে পারি। ওয়াইফাই এর মাধ্যমেও কানেক্ট করতে পারি, তাহলে সবগুলোই হতে পারে। ওকে, রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS পাঠালো। বার্তা পাঠানোর জন্য যে মোড, সে মোডটা কোনটা? বার্তা পাঠানোর জন্য আমরা কিন্তু জানি যে সিমপ্লেক্স মোড। আমার মোবাইল থেকে যখন মেসেজ বের হয়ে যাবে তখন কিন্তু কলও ঢুকবে না, মেসেজও ঢুকবে না, ওয়ান ওয়ে ডিরেকশন, জাস্ট সিমপ্লেক্স মোড। রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব কি কি সম্ভব? সার্কিট সুইচিং পদ্ধতিতে ডাটা প্রেরণ সম্ভব। এটা একটা ডাটা আদান প্রদানের একটা সিস্টেম, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং। আগে প্যাকেট সুইচিং ব্যবহার করা হতো, এখন সার্কিট সুইচিং ব্যবহার করা হয়। আইপি বেসড ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন সম্ভব। হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেরই একটা আইপি রয়েছে, নির্দিষ্ট আইপি রয়েছে। যেহেতু 4G মোবাইল ফোন, সেহেতু অবশ্যই আইপি রয়েছে এবং সেখানে 3 ডাইমেনশনাল পরিবেশও তৈরি করা সম্ভব। তার মানে সবগুলোই ওকে। ওকে, আমরা অন্য একটি বই, মাহবুবুর রহমান স্যারের একটি বই আমরা এখানে টাইপ করে রেখেছি এবং সেই বইয়ে যেভাবে উত্তর দেওয়া আছে সেই উত্তরগুলো আমরা এখানে রেখেছি। প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি উত্তরগুলো দেওয়া আছে। তো শুরু করি। প্রথম প্রশ্ন, ডাটা কমিউনিকেশন কি? এখানে উত্তর দেওয়া আছে 2টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ওকে, এটা ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্ন। 2টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়ই হচ্ছে ডাটা কমিউনিকেশন। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? রিসিভার। বাকি যে 3টা অপশন রয়েছে সেই 3টা অপশন উপাদান নয়। ট্রান্সমিশন সিস্টেম থেকে ডাটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ? ডাটা সিগন্যাল গ্রহণ করবে ট্রান্সমিশন সিস্টেম থেকে, অর্থাৎ মিডিয়াম থেকে। এটা হচ্ছে মডেমের কাজ। আমরা জানি সেন্ডার হিসেবে মডেম কাজ করে এবং রিসিভার হিসেবে মডেম কাজ করবে। ফটো ডিটেক্টরের কাজ কি? আমরা ইতিমধ্যে আমাদের কিছুক্ষণ আগেও এই প্রশ্নটা পেয়েছিলাম একটা বইয়ে। আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা, এটা হচ্ছে ফটো ডিটেক্টরের কাজ। কমিউনিকেশন বলতে বোঝায় মেসেজ প্রেরণ, ঠিক আছে। তথ্য গ্রহণের ক্ষমতা, এটাও ঠিক আছে। তথ্য প্রবাহ, এটাও ঠিক আছে। তাহলে কমিউনিকেশন সিস্টেম বলতে 3টা অপশনই বোঝাবে। ওকে, ব্যান্ডউইথের প্রশ্নে চলে আসি। মাদ্রাসা বোর্ড 16তে আসছিল ব্যান্ডউইথ কি? তো ব্যান্ডউইথ হচ্ছে ডাটা প্রবাহের হার, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সফার হবে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। ডাটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ বলে। ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় টেলিফোনে। নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিফোনে। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস, অর্থাৎ 9.6 কেবিপিএস। বিপিএস কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কেবিপিএস বের হয়ে আসে, কিলোবিট পার সেকেন্ড।
ওকে, ন্যারো ব্যান্ডের ব্যান্ডউইথ কত, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 1 Mbps বা তার বেশি হবে। একটা চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হয়, তাহলে বিট পার সেকেন্ড যেহেতু আমাদের ব্যান্ডউইথের ক্যালকুলেশন, তাহলে বিটকে সেকেন্ড দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে, খুব সম্ভবত 2700 বিপিএস হবে। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 45 আর সর্বোচ্চ 300। ওকে, পরের প্রশ্ন, ন্যারো ব্যান্ড টেলিফোন ক্ষেত্রে কত হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে? এখানে ন্যারো ব্যান্ড 300 থেকে 3400 হার্টজ টেলিফোনের ক্ষেত্রে প্রদান করে থাকবে। ডাটা কমিউনিকেশনের গতি কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড। কোনটি সবচেয়ে দ্রুতগতি ডাটা ট্রান্সমিশন? সবচেয়ে দ্রুতগতি ব্রডব্যান্ড, কারণ এটার ক্যালকুলেশন হচ্ছে 1 Mbps বা তার বেশি ব্যান্ডউইথ। ডাটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়? বিপিএস দ্বারা হিসেব করা হয়। কোথায় ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিফোনে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। ওকে, মেথডের প্রশ্নে চলে আসি। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি? এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, বাট সিনক্রোনাসে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে। নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? সিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সেটা হবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনে সাধারণত প্যাকেট বা ব্লক আকারে ডাটা ট্রান্সমিট হয়। নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য? অ্যাসিনক্রোনাসের বেলায় একটা প্রতিটা বর্ণের একটি স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিট প্রয়োজন হবে। নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায়? স্টার্ট বিট, স্টপ বিট অবশ্যই থাকতে হবে, এটাই অ্যাসিনক্রোনাস। আর সিনক্রোনাসে সাধারণত হেডার ইনফরমেশন এবং টেইলের ইনফরমেশন থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো আমরা কিছুক্ষণ আগেও দেখে আসছি। ওকে, ডাটা ট্রান্সমিশন মেথড হলো তিনটাই। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে 1 আর 2, 26 নাম্বার 1 আর 2। কোনটি একমুখী প্রবাহ? সিমপ্লেক্সটা হচ্ছে একমুখী প্রবাহ। কম্পিউটার আর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে সিমপ্লেক্স ট্রান্সমিশন হবে। মাল্টিমিডিয়া প্রজেক্টর থেকে কখনোই কোনো সিগন্যাল কম্পিউটারের দিকে আসে না, কম্পিউটার থেকে সিগন্যালের দিকে যায়। ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার। এখানে একটু ডাটা ট্রান্সমিশন মোডের প্রবাহের দিকের উপরও 3 প্রকার, আবার ডাটা ট্রান্সমিশন 3 প্রকার। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডাটা কমিউনিকেশন করে? মোবাইল ফোন কোন পদ্ধতিতে? ফুল ডুপ্লেক্স মোডে। নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডাটা পাঠাবে? সিমপ্লেক্সে ডাটা শুধু পাঠায়, কখনোই আসে না। যেমন এই যে এ থেকে সিগন্যাল বি সি ডি ইতে যাচ্ছে, কখনোই বি সি ডি ই থেকে কখনো এতে আসছে না, এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। আবার এটা কিন্তু ব্রডকাস্ট মোডও হইতে পারে। প্রাপকের অধিকার এবং প্রাপ্তির অধিকারের উপর ভিত্তি করে মোড কিন্তু 3 ধরনের: ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর হচ্ছে মাল্টিকাস্ট। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্রডকাস্ট মোড। যেহেতু ব্রডকাস্ট নেই তাহলে সিমপ্লেক্স দিব। দুইজন ব্যক্তি মোবাইল ফোনে কথা বলছে, কোন মোডে কাজ করবে? অবশ্যই ফুল ডুপ্লেক্স মোডে কাজ করবে। সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? রেডিও, টেলিভিশন ইত্যাদি। নিচের কোনটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোডের নির্দেশক? ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোডে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স 3টা মোডেই কাজ করা সম্ভব, পসিবল হয়। হাফ ডুপ্লেক্স উদাহরণ কোনটি? হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকিটকি। নিচের চিত্রটি কোন মোডের? ব্রডকাস্ট মোডের। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম এই হুবহু একই রকমের চিত্র। নিচের কোন মাধ্যমটি একই সময়ে ডাটা দুদিকে যেতে পারে? ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে ডাটা 2 দিকে যাবে। ওকে, ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। গ্রুপ এসএমএস প্রদান হলো অবশ্যই মাল্টিকাস্ট মোড, কারণ গ্রুপ এসএমএস এ সবার কাছে ডাটা যায় না,
শুধুমাত্র নির্দিষ্ট কিছু পার্টিসিপেন্টের কাছেই কিন্তু এসএমএসটা যাবে। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের সময় যে ধরনের ট্রান্সমিশন হয়, ট্রান্সমিশন হতে পারে সিনক্রোনাস, ওকে, কম্পিউটার থেকে কম্পিউটারে সিনক্রোনাস ট্রান্সমিশন হবে এবং ফুল ডুপ্লেক্স মোডেও হবে। ন্যারো ব্যান্ডে সাধারণত কম্পিউটার থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন হয় না। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। ওকে, আমরা একটু হাইলাইটস করে নিচ্ছি। ফুল ডুপ্লেক্স মোডে চলে, ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন, আমরা জানি মোবাইল ফোন ফুল ডুপ্লেক্স মোডে চলে, আর ল্যান্ড ফোনও কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে চলে। বাট রেডিও ব্রডকাস্ট কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে চলে না, সিমপ্লেক্স মোডে চলবে রেডিও ব্রডকাস্ট। নিচের উদ্দীপকটি পড়ো। ওকে, আমরা পড়ছি। কোনো কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, একই সময়ে তারা কথা বলতে পারেন না, তাহলে হাফ ডুপ্লেক্স মোড হবে এটা। কারণ হচ্ছে একই সময় কথা বলতে পারে না, ভিন্ন সময়ে কথা বলতে হয়। একই সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন হবে সেটা অবভিয়াসলি মোবাইল ফোন প্রয়োজন হবে, এছাড়া অন্য যে কোনো ডিভাইস দিয়ে একই সাথে সময়ে যোগাযোগ করা পসিবল হবে না। এমটিভির একটা টক শোতে বিশেষজ্ঞের একজন ঢাকার বাড়িধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ডক্টর আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তিনি সংযুক্ত হয়নি। উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মোড তৈরি হয়েছে? এখানে মাল্টিকাস্ট মোড তৈরি হয়েছে, কারণ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোক এখানে সংযুক্ত হয়েছে। এই ধরনের আলোচনা আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কি? তা হচ্ছে ইন্টারনেট ছাড়া বিভিন্ন জায়গা থেকে একই সাথে কনফারেন্স করা পসিবল হবে না। ওকে, মিডিয়ার প্রশ্নে চলে আসি। কোর ক্ল্যাডিং জ্যাকেট নিম্নের কোনটি দিয়ে তৈরি হয়? ওকে ফাইন, অপটিক ফাইবার কেবলের গঠনকে আমরা জানি 3 ভাগে ভাগ করা হয়েছে, কোর, ক্ল্যাডিং এন্ড জ্যাকেট। কোর হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ, ক্ল্যাডিং হচ্ছে তার উপরের অংশ এবং জ্যাকেট হচ্ছে সবচেয়ে বাইরের অংশ। টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং হচ্ছে সাদা। 4 জোড়া তার থাকে, সেই 4 জোড়া তারের মধ্যে সবগুলোর মধ্যেই কিন্তু কমন রং হচ্ছে সাদা। কোএক্সিয়াল কেবলের ডাটা প্রেরণের হার কত? 200 Mbps। যদিও এই বইয়ের ইনফরমেশনগুলো আর 2 বছর আগের, হয়তোবা ডাটা আর স্পিডগুলা একটু ইন্টারনেট থেকে গুগল করে নেবে, কারণ সেখানে অনেক কিছুই আপডেট হয়, প্রতিনিয়ত সবকিছু আপডেট হচ্ছে, সুতরাং এটাও আপডেট হওয়ার পসিবিলিটি রয়েছে, একটু দেখে নেব আমরা। নিচের কোনটি কোএক্স কেবলের তারকে ঘিরে জড়ানো থাকে? প্লাস্টিক ফোমের ইনসুলেশন, এটা হচ্ছে মানে কন্ডাক্টর না বলতে বিদ্যুৎ পরিবাহী না। কোনটি কোএক্সিয়াল কেবলে ডাটা সিগন্যালকে ইএমআই থেকে রক্ষা করে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বিদ্যুৎ এবং চৌম্বকীয় ক্ষেত্র বা আবেশ তৈরি করার ক্ষেত্র থেকে রক্ষা করে, সেটা হচ্ছে মেটালিক শিল্ড। কোএক্সিয়াল কেবলের এই ধরনের একটা মেটালিক শিল্ড থাকে, অনেকগুলা মেটাল দিয়ে পেঁচানো থাকবে। কোএক্সিয়াল কেবল কয় ভাগে বিভক্ত? কোএক্সিয়াল কেবল 2 ভাগে বিভক্ত। কি দিয়ে অপটিক ফাইবার কেবল তৈরি? কাঁচতন্তু দিয়ে। নিচের কোন কেবল ডাটা ট্রান্সফারের হার সর্বোচ্চ? অবশ্যই ফাইবার অপটিক কেবল। কিভাবে আন্তর্দেশীয় অপটিক ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? সমুদ্রের তলদেশ দিয়ে। অপটিক ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম হচ্ছে কোর। সর্বোচ্চ গতিতে ডাটা ট্রান্সফার করে কোনটি? ফাইবার অপটিক কেবল। কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের সুবিধা। অপেক্ষাকৃত কম বলতে টুইস্টেড পেয়ারের চাইতে অপেক্ষাকৃত কম, নট ফাইবার অপটিক কেবল। এসটিপি কেবলের বাইরে নিচের কোনটি থাকে? জ্যাকেট থাকবে বা প্লাস্টিকের আবরণ থাকে। কোন কেবল ব্যাকবোন হিসেবে সর্বাধিক ব্যবহৃত? ফাইবার অপটিক কেবল। বর্তমানে যোগানকৃত ইউটিপি কেবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস? এখানে 500 এমবিপিএস দেওয়া আছে। এই মেজারমেন্টগুলো গুগল করে নিতে হবে প্লিজ, এটা কিন্তু অ্যাকুরেট নাও থাকতে পারে, আপডেট হতে পারে। যখন কপার ওয়্যার সমূহ টুইস্টেড করা হয় তখন কি ফলাফল হয়?
কপার অসমটুকু স্টেট করা হলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কমে যায়, অর্থাৎ বিদ্যুৎ ও চৌম্বকীয় আবেশটা কমে যাবে। অপটিক ফাইবার কেবল তৈরিতে কি ব্যবহার করা হয় না? কপার ব্যবহার করা হয় না, সেখানে কাঁচ তন্তু ব্যবহার করা হয়। ফেরাস কোর ব্যবহার হতে পারে, ইস্পাত ব্যবহার হতে পারে, বাট কপার কখনোই ব্যবহার হবে না। নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক ফাইবারের ডাটা পরিবহন হারের সীমা নির্দেশক? আমি আবারও বলছি, এইগুলার একটু গুগল করে নিতে হবে। অপটিক ফাইবার কেবলের সুবিধা হলো এর মাধ্যমে দ্রুত গতিতে ডাটা স্থানান্তর করা যায়, ওকে করা যায়। রক্ষণাবেক্ষণ সহজতর না, একটু সহজতর, একটু জটিল। বিদ্যুতের চৌম্বকীয় প্রভাব মুক্ত, তাহলে 1 আর 3। অপটিক ফাইবার কেবল উচ্চগতি সম্পন্ন, দামে কিন্তু সস্তা না। বিদ্যুতের চৌম্বকীয় প্রভাব মুক্ত, ওকে ফাইন, তাহলে খাও। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে চলে আসবো। IEEE ওয়াইফাই স্ট্যান্ডার্ড। ওয়াইফাই স্ট্যান্ডার্ড কোনটা? ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। 802.15 হচ্ছে ব্লুটুথ এবং 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে 802.11 হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড। ওয়াইম্যাক্স সাধারণত 50 কিলোমিটার এলাকা জুড়ে কভারেজ করতে পারে। কোন প্রযুক্তি ওয়্যারলেস প্যান এর জন্য ব্যবহার করা হয়? ব্লুটুথ। ব্লুটুথ মানে প্যান, প্যান মিন্স পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক হচ্ছে প্যান। ওয়াইফাই স্ট্যান্ডার্ড কিছুক্ষণ আগে দেখে আসছি 802.11। পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট বসানো হয়েছে? 36,000 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট বসানো হয়েছে, সেখান থেকে ডাটা কমিউনিকেশন হচ্ছে পৃথিবীতে। একই সাথে অনেকগুলো দেশের যদি কমিউনিকেশন করতে চায় তাহলে অবশ্যই স্যাটেলাইট প্রয়োজন হবে। রেডিও মডেম ও এন্টিনা প্রয়োজন কোন ক্ষেত্রে? ওয়্যারলেস ম্যান তৈরিতে। এন্টিনা বললেই ওয়্যারলেস সেটা হবে, মানে তারবিহীন হবে। হটস্পট কি? হটস্পট হচ্ছে একটি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। কোনটি ওয়াইম্যাক্স স্ট্যান্ডার্ড? স্যাটেলাইট মাইক্রোওয়েভে ভিসেট কোন মুখী থাকে? আকাশের মুখে থাকে, আকাশমুখী করে দেওয়া হয়। দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? দেশের অভ্যন্তরে আমরা জানি যে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার হবে। মাইক্রোওয়েভ দুই ধরনের, একটা হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভটা ভূপৃষ্ঠেই রিসিভার থাকবে এবং সেন্ডার দুজনেই থাকবে। সুতরাং দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার হবে। ওয়াইফাই হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? একটু গুগল করে দেখে নিতে হবে, কারণ এই মানগুলো আসলে চেঞ্জ হয়। নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ওয়াইম্যাক্স। যেহেতু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সেহেতু ওয়াইম্যাক্স হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের উদাহরণ। এবং ওয়্যারলেস ম্যানের যে ইয়াটা সাধারণত শহর ভিত্তিক হয়ে থাকে, আর ওয়াইম্যাক্স একটা শহর কেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হলো রাউটার। অ্যাক্সেস পয়েন্ট রাউটারকে নির্ধারণ করতে হবে। কত দূরত্ব পর্যন্ত? আমরা কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে 50 কিলোমিটার এভারেজ ধরা হয়, যদিও 50 নাই, এখানে 60 কিলোমিটার পর্যন্ত ধরা হয়েছে। 1 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ওয়াইম্যাক্স এর বেজ স্টেশন। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য ওয়াইম্যাক্স কিন্তু অধিক সুবিধাজনক, কারণ পাহাড়ি এলাকায় ফাইবার অপটিক বা ওয়াইফাই দিয়ে টোটালটা রেঞ্জ কভার করা, নেটওয়ার্ক কভার করা পসিবল হয় না। এই কারণে আমরা ওয়াইম্যাক্স এর ব্যবহার নেব। ব্লুটুথের ক্ষেত্রে ডাটা ট্রান্সফারে নিরাপত্তা বজায় থাকে না। ব্লুটুথে আসলেই কিন্তু নিরাপত্তা থাকে না, যে কোনো সময় যে কোনোভাবেই ডাটা মিসিং বা হ্যাকিং হতে পারে। এবং 10 থেকে 100 মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে, ওকে ফাইন। প্রতিবন্ধক হয় না আসলে। দেয়াল বা অন্য কিছুতে 1000 মিটার পর্যন্ত হয় না, এটা হবে 1 আর 3। দেয়াল বা অন্য কোনো কিছুতে প্রতিবন্ধক হবে না, মানে এক রুম থেকে আরেক রুমে, পাশের রুমেও মাঝখানে দেয়াল থাকলেও কিন্তু ডাটা ট্রান্সফার করা পসিবল ব্লুটুথে।
ওয়াইফাই এর ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়। ওকে, আর হচ্ছে ক্যাবেলের প্রয়োজন নেই। ওয়াইফাই তো ক্যাবেলের প্রয়োজন হয় না, ওয়্যারলেস নেটওয়ার্ক একটা। ওকে, তাহলে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ এর ফ্রিকোয়েন্সিকে বলা হয়, ফ্রিকোয়েন্সিকে বলা হবে ইনফ্রারেড অ্যান্ড মাইক্রোওয়েভ, অর্থাৎ খ নাম্বার। ওয়াই ম্যাক্স হলো এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক। ওকে, ঠিক আছে, তারবিহীন নেটওয়ার্ক। বিনা তারে ব্রডব্যান্ড সেবা পাওয়ার সুবিধা, ঠিক আছে। একাধিক ডিজিটাল ডিভাইসে ডাটা স্থানান্তরের প্রযুক্তি। ডাটা স্থানান্তর আসলে হয় না একাধিক ডিজিটাল ডিভাইসে, এটা আসলে 1 আর 2 হবে। ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের পার্থক্য, কভারেজ এরিয়াতে পার্থক্য হয়, কারণ ওয়াইফাই 200 মিটার পর্যন্ত হয় আর ওয়াই ম্যাক্সে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ট্রান্সমিশন মোডেও পার্থক্য আছে এবং স্পিডেও পার্থক্য আছে। ওকে, আমরা একটা উদ্দীপক পড়ব। মোহনা লক্ষ্য করলো কি তাদের এলাকায় সবচেয়ে উঁচু দালানের উপর একটি বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। ওকে, এমনকি খোলা প্রান্তেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের উপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা যায়। ওকে, তাহলে উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? উঁচু টাওয়ারগুলো বিশেষ করে দালানের উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এইরকম কিছুক্ষণ পরে পরে, মানে একই কোম্পানির বিভিন্ন টাওয়ার কিন্তু কিছু বাড়ি পরে পরেই শহরে দেখা যায়, সিগন্যালগুলা কানেক্টিং করার জন্য, নেটওয়ার্ক পাওয়ার জন্য। আকাশমুখী ব্যবস্থা, এই আকাশমুখী ব্যবস্থা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার হয়, ডিশ অ্যান্টেনা লাইনের যেটা। আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার জন্য হয়। টেলিফোন কলের ক্ষেত্রেও, আন্তর্দেশীয় টেলিফোন কলের ক্ষেত্রেও ব্যবহার হয়। ওকে, তাহলে সবগুলো অপশন। একটি দালানের উপরতলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম এই বিষয় নিয়ে। তাহলে ঘ নম্বর হচ্ছে উত্তর। এখন আমরা চলে যাব মোবাইল যোগাযোগের এমসিকিউ নিয়ে। মোবাইল ফোনের কোন প্রজন্মতে এসএমএস শুরু হয়েছিল? দ্বিতীয় প্রজন্ম থেকে। ফার্স্ট জেনারেশনে মোবাইলের এসএমএস শুরু হয়নি, দ্বিতীয় প্রজন্ম থেকে এখন পর্যন্ত এই এসএমএস সেবাটা রয়েছে। মোবাইল কোন প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল? দ্বিতীয় প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল। ব্লুটুথের উদ্ভাবক হচ্ছে এরিকসন। এরিকসন কোম্পানির আমরা নাম শুনেছি। এরিকসন প্রথম ব্লুটুথ আবিষ্কার করেন। মোবাইল ফোন আবিষ্কার করেছিল কে? মার্টিন কুপার মোবাইল ফোন প্রথম আবিষ্কার করেছিল। বাণিজ্যিকভাবে 3G চালু হয় 2001 সাল থেকে। ডাটা ট্রান্সফারের হার 4G নেটওয়ার্কে সর্বোচ্চ, একটু গুগল করে দেখতে হবে, আমরা আপাতত এখানে 100 MBPS দেখছি। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? আইপি বেসড নেটওয়ার্ক। এখানে ইউনিকলি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস দেয়া হয়, যাতে কে কোথায় কখন কতক্ষণ অ্যাক্সেস করছে তা ডিফাইন করা যায়। জিপিআরএস এর পুনরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এগুলো একটু বানান দেখে নিতে হবে, বানান হেরফের করা হয় অনেক সময় উত্তর লেখার 4টা অপশন দেওয়ার জন্য। চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির সফল বাস্তবায়ন হচ্ছে ওয়াইম্যাক্স, চতুর্থ প্রজন্ম। ওকে, ওয়াইম্যাক্স ওয়াইফাই। আর এটা আসলে এলটিই চতুর্থ প্রজন্মে না। সাধারণত মোবাইল কমিউনিকেশন হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, শুধু কথা বলার জন্য না, আরো অনেক কাজে ব্যবহার হয়। ফুল ডুপ্লেক্স মোড। ওকে, খাও। রানা তার বাবাকে জিজ্ঞেস করলো মোবাইল কোম্পানিগুলো তাদের টাওয়ার উঁচু স্থানে স্থাপন করে কেন? রানার বাবা তখন তাকে বিভিন্ন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ার কার্যপদ্ধতি ব্যাখ্যা করলেন। ওকে, তারের মধ্যে দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে বা কমে যায়, তাকে কি বলা হয়? এটেনিউশন। এটা হচ্ছে সিগন্যালটা কমে যাবে বা শক্তি হ্রাস পাবে। মোবাইল কোম্পানির আন্তর্দেশীয় টেলিযোগাযোগ কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ওকে, রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে তার কিছু নির্দিষ্ট বন্ধুকে এসএমএস পাঠায়। বার্তা পাঠানোর মোড আমরা জানি যে মাল্টিকাস্ট মোড। এটা সাধারণত নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে পাঠানো হয় মাল্টিকাস্ট মোডে। রাসেল মোবাইল ফোনের প্রযুক্তিতে সম্ভব কি কি সম্ভব?
ডাটা প্রেরণ করা সম্ভব। ওকে, আইপি বেসড যেহেতু 4G সেহেতু আইপি বেসড। ত্রিমাত্রিক পরিবেশে ডাটা স্থানান্তর, ত্রিমাত্রিক পরিবেশে ডাটা স্থানান্তর করা পসিবল, বাট এখানে কেন ক নাম্বার দিয়েছে, এখানে সবগুলো হবে উত্তর। ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সাধারণত হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। সর্ববৃহৎ এলাকা অবশ্যই ওয়াইড এরিয়া নেটওয়ার্কে সর্ববৃহৎ এলাকা জুড়ে হয়। একই ভবনে রক্ষিত, তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে একই ভবনে রক্ষিত কম্পিউটারগুলো কানেকশন দেওয়ার জন্য। উদাহরণ, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ কোনটি? ইন্টারনেট। কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ? পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে। একটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে বলা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? সম্মিলিত বোর্ড 2018 সালে আসছিল, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে বা শহরভিত্তিক নেটওয়ার্কে এটা তৈরি হয়ে থাকে। ওকে, বহুপদী প্রশ্নে চলে যাব। নেটওয়ার্ক মূলত একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেহেতু, আর বাকিগুলো সত্য না। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, চট্টগ্রাম বোর্ডে আসছিল, সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং ইনফরমেশন রিসোর্স শেয়ার, সবগুলোই হবে। ওকে, একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওকে, একটি রুমে যেহেতু অনেকগুলো নেটওয়ার্ক সেহেতু ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে আমরা এটা তৈরি করবো। এটা ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 2017তে আরেকটি প্রশ্ন আসছে এই উদ্দীপকেই, সেটা হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্ক কেবলের মাধ্যমে তৈরি করা সম্ভব, ওয়াইফাই এর মাধ্যমে তৈরি করা সম্ভব, ক্লায়েন্ট সার্ভার করেও পসিবল। তাহলে সবগুলোই। মণিমার কলেজ 3 তলা, তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন। ওকে, 17 সাল দিনাজপুর বোর্ডের প্রশ্ন। কিভাবে নেটওয়ার্কটা গড়ে তুলবে? আসলে কেবলের সাহায্যে গড়ে তুলতে পারে। আর স্যাটেলাইট ব্যবহার করাটা এখানে ওয়াইজ হবে না, এখানে রেডিও লিঙ্ক ব্যবহার করা যেতে পারে। তাহলে 1 আর 3। নেটওয়ার্ক চালুর ফলে মনিরামা যে সুবিধা পাবে সেই সুবিধাগুলো কি কি? সবাই সফটওয়্যার সমূহ ব্যবহার করতে পারবে। ওকে, ফাইন। সকল কম্পিউটারের মধ্যে কাজের সমন্বয় করা যাবে। এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করা পসিবল না। শেয়ার করতে পারে, ব্যবহার করতে পারে, বাট স্থানান্তর করা যাবে না। ওকে, তাহলে 1 আর 2। পাশাপাশি 2টি ভবনে বিভিন্ন তলায় 5টি কম্পিউটার থেকে একটি প্রিন্টার সুবিধা নেওয়া হলো, তার লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে। 10টি কম্পিউটার একটি তারের সাহায্যে যদি যুক্ত হয়, মাদ্রাসা বোর্ড 17 সালের প্রশ্ন আসছিল। তার যেহেতু বলা হয়েছে একটি মূল তার মানে বাস, সেহেতু বাস টপোলজি হবে, এটা বাস নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কিছু প্রশ্ন দেখে আসি। কম্পিউটারের নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস হচ্ছে, কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে রাউটার। যদি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য কয়েকটা ভিন্ন নেটওয়ার্ক, সেটা কি প্রোটোকল এখানে কিন্তু উল্লেখ করা নাই। ওকে, নিচের কোন ডিভাইসটি ডাটা ফিল্টারিং সম্ভব? রাউটার ডাটা ফিল্টারিং করা যায়। ফিল্টারিং মিনস ওয়ান কাইন্ড অফ রেস্ট্রিক্ট করে ফেলা, যেমন ফেসবুক চালাইতে পারবা না কিংবা কিছু সাইটে যেতে পারবা না, এরকম ফিল্টার করা যায়। ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে নিচের কোন ডিভাইসটি প্রয়োজন হবে? গেটওয়ে প্রয়োজন হবে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক কানেক্ট করার জন্য। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব ব্যবহার করা হবে স্টার টপোলজিতে। হাব অথবা সুইচ ব্যবহার করাটা বেটার। সুইচ এর ইন্টেলিজেন্ট ডিভাইস। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? মডুলেশন বলে। আর ডিজিটাল সংকেত মডেমের অ্যানালগ সংকেতকে, সরি এইখানে একটু ভুল আছে, ঢাকা বোর্ড 17তে এই প্রশ্নটা আসছিল। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে বলা হয় ডিমডুলেশন। মডুলেশন হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করা, আচ্ছা মডুলেশন। আর অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে ডিমডুলেশন।
কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হয়? মডেমের মাধ্যমে করা হয়। নিচের কোনটি মডুলেটর ডিমোডুলেটরকে বোঝায়? মডেমকে বোঝায়। মডেমের একটা সংক্ষিপ্ত ফর্ম। মডেমের প্রথম দুই অক্ষর মো মিন্স মডুলেটর, পরের তিনটা অক্ষর ডেম মিন্স ডিমোডুলেটর। কোনো ডিভাইসের মাধ্যমে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা হয়? অবশ্যই সুইচের মাধ্যমে। মডেম নিয়ে একটি প্রশ্ন আছে, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করতে পারে? ওকে, পারে। প্রেরক থেকে প্রাপক হিসেবে কাজ করে। প্রেরক ও প্রাপক হিসেবে কাজ করে। গুড, হ্যাঁ হয়েছে। ডাটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে না, মাধ্যম হিসেবে মডেম কাজ করে না। তাহলে 1 আর 2। মডেমের কাজ হলো ডাটা পাঠানো এবং ডাটা গ্রহণ। ওকে, ডাটা সংরক্ষণ কিন্তু মডেমের কাজ না। ওকে, নেটওয়ার্ক টপোলজি নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। টপোলজি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকস থেকে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন হয়। নিচের কোন নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার তার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? রিং সংগঠনে, অর্থাৎ সামনের পিসিটা পিছনের পিসি সাথে সংযুক্ত থাকবে, পিছনে এবং সামনে দুজনের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? 6 ধরনের টপোলজি। কেন্দ্রীয় কম্পিউটার ডিভাইস থাকে নেটওয়ার্ক কোন সংগঠনে? কেন্দ্রীয় ডিভাইস থাকে স্টার টপোলজিতে। কোনটি নেটওয়ার্ক টপোলজি? বাস টপোলজিতে নেটওয়ার্ক টপোলজি, বাকিগুলো হচ্ছে নেটওয়ার্ক। একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে? স্টার টপোলজি দিয়ে। হাব হচ্ছে স্টার টপোলজিতে ব্যবহার করা হয়। কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না? রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকে না। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনকে বলে স্টার সংগঠন। ওকে, এটা একটা কেবল, মাঝখানে বাস রয়েছে, সেই বাসের সাথে সবগুলো কানেক্টেড, সুতরাং এটা হচ্ছে বাস টপোলজি। এখানে কিন্তু হাইব্রিড টপোলজি দেখানো হয়েছে, যেটা টপোলজি পড়েছো একটু দেখো। এটা হচ্ছে বাস টপোলজি, এটা রিং টপোলজি, এটা মেশ টপোলজি, এটা ট্রি টপোলজি। অনেকগুলো টপোলজি একসাথে মার্জ করা হয়েছে, তার মানে এখানে 4টা টপোলজি ব্যবহার করা হয়েছে। ছোট আকারের নেটওয়ার্ক বাস টপোলজির ব্যবহার। ছোট আকারের নেটওয়ার্ক বাস টপোলজির ব্যবহার খুব সহজ, সাশ্রয়ী এবং বিশ্বস্ত। বাকিগুলা ঠিক না। ওকে, কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার সরাসরি সংযুক্ত থাকে? সরাসরি সংযুক্ত থাকবে হচ্ছে রিং টপোলজিতে এবং মেশ টপোলজিতে। বাস টপোলজিতে কিন্তু কানেকশন থাকে না। ওকে, মিস্টার বিশ্বজিৎ তার অফিসের 10টি কম্পিউটার এমন যুক্ত নেটওয়ার্ক তৈরি করলেন যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ ওই যে আগেরটা মেশ অথবা রিং হইতে পারে। হঠাৎ দেখি একদিন কম্পিউটার নষ্ট হওয়ার পর নেটওয়ার্ক বন্ধ। মিস্টার বিশ্বজিৎ তার অফিসের 10টি কম্পিউটার এমনভাবে যুক্ত করলো, নেটওয়ার্ক তৈরি করলেন যাতে প্রথম ও শেষ কম্পিউটারটা সরাসরি যুক্ত থাকে। অর্থাৎ সরাসরি যেহেতু যুক্ত থাকে সেহেতু এখানে বোঝা যাচ্ছে যে মেশ টপোলজি অথবা রিং টপোলজির একটা ফ্লেভার রয়েছে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। ওকে, উদ্দীপকের নেটওয়ার্কটি কি? উদ্দীপকের নেটওয়ার্কটি হচ্ছে রিং টপোলজি। যেহেতু এখানে মেশ নাই, মেশও রয়েছে, আর যেহেতু নষ্ট হয়ে গেছে একটা মেশে, কিন্তু একটা নষ্ট হলে কিন্তু অন্যটা নষ্ট হয় না। পসিবিলিটি ছিল মেশ হওয়ার, বাট যেহেতু একটা কম্পিউটার নষ্ট হওয়ার পরে নেটওয়ার্কটা বন্ধ হয়ে গিয়েছে সেহেতু এটা রিং টপোলজি। ওকে, বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান কি? যে সমস্যাটা হলো সমাধান কি? সম্ভাব্য সমাধান হচ্ছে কম্পিউটার চেঞ্জ করলে আসলে কোনো লাভ নাই, সেটার বাদ হাব বা সুইচ স্থাপন করা এবং মূল লাইন স্থাপন করা। ওকে, রাজীব তার বাবার অফিসে গিয়ে দেখলো তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন। তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারের একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন, অর্থাৎ প্রিন্টার একটা পুরো অফিসে, কিন্তু কমান্ড দিল দুইজন, প্রিন্টও করলো দুইজন। ওকে, উদ্দীপকের নেটওয়ার্কের ধরনটা কি? উদ্দীপকের নেটওয়ার্কের ধরনটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক হইতে পারে এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হইতে পারে, মানে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন থাকতে পারে। উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব স্বল্প ডিভাইসে অধিক সেবা গ্রহণ করা সম্ভব, গ্রাহকদের সাথে সহজে যোগাযোগ করা সম্ভব, ক্ষুদ্র অঞ্চলে না। ওকে, রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য RJ45 কানেক্টর ব্যবহার করলো এবং একটি সুইচ কিনে আনে। বাসায় নেটওয়ার্ক কোন টপোলজির হবে? যেহেতু সুইচ কিনে আনছে সেহেতু এটা স্টার টপোলজি হবে। হাব বা সুইচ দিয়ে স্টার টপোলজি তৈরি করা হয়।
আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা সুইচের সাথে দুইটা পিসি কানেক্ট করা আছে। এটা অবভিয়াসলি স্টার টপোলজি। সুইচ বা হাবের সাথে কমিউনিকেশন হইলেই সেটা হচ্ছে স্টার টপোলজি। চিত্রে এ আর বি এর মধ্যে সর্বোচ্চ গতিকে ডাটা প্রদানের জন্য কি করা যেতে পারে? এইখানে যে কেবলটা ব্যবহার করা হয়েছে সেটা চেঞ্জ করে ফাইবার অপটিক কেবলটা ব্যবহার করা যেতে পারে, তাহলে সবচেয়ে ফাস্টেস্ট হবে। ওকে, পরের প্রশ্ন, একটা রিং টপোলজি দেখতে পাচ্ছি, এটা বাস টপোলজি দেখা যাচ্ছে। চিত্র 2 কোণ টপোলজি, এটা চিত্র 2 বাস টপোলজি। চিত্র 1 টপোলজির নোডগুলোর মধ্যে পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি গঠন করা যাবে? চিত্র 1 এর যে টপোলজি রয়েছে, এই নোডগুলা সবগুলা সবার সাথে যদি কানেক্ট হয় তাহলে মেশ টপোলজি হবে। একটা কলেজের বিভিন্ন কম্পিউটারের মধ্যে যুক্ত করা হয়েছে যাতে প্রথম এবং শেষ পর্যন্ত সকল কম্পিউটার চক্রাকার যুক্ত, এবং সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্কটি পরিবর্তন করলেন। যেহেতু একবার ফার্স্ট এবং লাস্ট সবার সাথে যুক্ত, সেহেতু এটা রিং টপোলজি। দ্রুত ডাটা আদান প্রদানের জন্য কোন ধরনের টপোলজি ব্যবহার করতে পারে? যেহেতু কম্পিউটার সংখ্যা একেবারেই কম, একটা ল্যাবের মধ্যে শুধু কয়েকটা কম্পিউটার, সুতরাং ম্যাশ টপোলজি তৈরি করা যেতে পারে, সবচেয়ে ফাস্টেস্ট হবে। একটা হাবের সাথে একটা ইউটিপি, আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল আর শিল্ড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, চিত্রটা কোন ধরনের টপোলজি? এটা বুঝেই যাচ্ছে যে স্টার টপোলজি। এ ও বি এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডাটা আদান প্রদান করার জন্য কোনটি করা উচিত? সেটা হচ্ছে হাবের পরিবর্তে অবশ্যই সুইচ ব্যবহার করবে, কারণ সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস এবং হাবের চাইতে অনেক বেটার সুইচ। পাশাপাশি টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে অপটিক ফাইবার কেবল ব্যবহার করব আমরা। লাস্ট টপিকস ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? সাশ্রয়ী এবং সহজলভ্য, আমরা যতটুকু ব্যবহার করব ঠিক ততটুকু পে করব। স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যারের ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? মাদ্রাসা বোর্ড 17 সালে প্রশ্ন এসেছিল, ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে সর্বোত্তম। স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমরা ম্যানুয়ালি যেই পিসিতে সফটওয়্যার ইউজ করি সেগুলো আপডেট হলে, কোম্পানি আপডেট করলে সেই আপডেটগুলো কিন্তু পাই না, বাট অনলাইনে ক্লাউডে থাকলে সেগুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং উচ্চগতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায়, খরচও কম। সার্ভিসটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য। লাইসেন্স ফি লাগে না, তবে নবায়ন ফি লাগবে, মানে একটা ফি দিতে হবে, নির্ধারিত ফি। ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। ওকে ফাইন, দিতে হবে না, যতটুকু ব্যবহার ততটুকুই মূল্য। রক্ষণাবেক্ষণের খরচ নাই, কারণ যার কাছ থেকে আমি নিব ক্লাউড কম্পিউটিংয়ের রেজিস্ট্রেশন করব, সে তারাই কিন্তু রক্ষণাবেক্ষণ করবে। কবির সাহেব 500 জিবি হার্ড ডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ড ডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি কম্পিউটারের সমস্ত তথ্যগুলো নিয়ে উদ্বিগ্ন। এখন অবশ্যই তাকে কি করতে হবে? হয় সিডিতে কপি করে রাখতে হবে, না হয় অন্য একটি হার্ড ডিস্কে কপি করে রাখতে হবে, তাও রিস্ক। হার্ড ডিস্ক সঠিকভাবে ব্যবহার করতে পারি। ওকে, সবগুলো অপশনই করতে পারে, বাট এর চাইতেও বেটার হচ্ছে ক্লাউডে তুলে রাখা। গুগল কিন্তু এখন 15 জিবি ডাটা মেমোরি দিচ্ছে ফ্রিতে। 15 জিবি দিয়ে ডাটা সে স্টোর করে রাখতে পারবে বিনামূল্যে। 15 জিবির পরে কোনো কিছু আপলোড করার প্রয়োজন হলে সেটাকে কিনে নিতে হবে গুগলের কাছ থেকে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্লাউড। কবির সাহেবের জন্য অর্থনৈতিক ও তথ্যের নিরাপত্তা বিবেচনার সর্বোত্তম পদ্ধতি কোনটি? ক্লাউড কম্পিউটিং ব্যবহার। ওকে ডিয়ার্স, সবাই দেখলেন এই বইয়ের 165টা প্রশ্ন এবং ফরাদ মঞ্জুর বইয়ের স্যারের প্রায় 60 থেকে 70টা প্রশ্ন আমরা সলভ করেছি। তো আমাদের সাথেই থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চান সেই ভিডিওগুলো দেখার জন্য কমেন্টস বক্সে লিখবেন, আমরা অবশ্যই ট্রাই করব দেওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন, সবার আগে মেসেজটি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।